দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আমরা আজকে অন্তর্বর্তী সরকারের এক বছরের বিভিন্ন সাফল্য এবং ব্যর্থতার পরিসংখ্যানগুলো নিয়ে একটু মূল্যায়ন করার চেষ্টা করব। আপনারা জানেন যে 8 আগস্ট এক বছর পূর্ণ হয়েছে সরকারের। দায়িত্বের পর অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু কমিটি কমিশন গঠনের মাধ্যমে সরকারের যে তৎপরতাগুলো আমরা দেখেছি, এই এক বছরে সেই তৎপরতার সুফল সাধারণ মানুষ কতটুকু পেলেন এবং সরকার আসলে কতটুকু অনুভব করতে পারছে, একজন অর্থনীতিবিদের কাছ থেকে আমরা সেই মূল্যায়নটা জানবো। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানীয় ফেলো সিপিডি, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। শুরুর দিকে যেই উদ্যম নিয়ে সরকারের যাত্রাটা শুরু হয়েছিল, এক বছর পরে সেই উদ্যোগটা আপনি দেখতে পান কিনা? সরকারের পক্ষ হয়ে এইটুকু বলা যায়, তারা যেই উত্তরাধিকার সূত্রে যে পরিস্থিতি পেয়েছে, ওনাদের ভাষায় ওনাদের আগুন নিভাতেই প্রত্যেক দিন ওনাদের সময় বেশি গেছে, সেহেতু যতখানি মনোযোগ দেওয়া দরকার অতখানি ওনারা দিতে পারেননি, এটা ওনারাও স্বীকার করেন। আপনি সরকারের পক্ষ হয়ে বলছেন, নিশ্চয়ই বিপক্ষ হয়ে বলার মতো কিছু বিষয় আপনার মাথায় আছে। এর ভিতরেই সরকার যেটা পারত সেটা হলো একটি সমন্বিত কর্মসূচি যদি তৈরি করতে পারত। আমরা শ্বেতপত্রে বলেছিলাম যে একটা দ্বিবার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করার জন্য, কারণ এটার ভিতর দিয়ে একদিকে যেমন সরকারের সংস্কার পদ্ধতির বা সংস্কার আকাঙ্ক্ষায় স্বচ্ছতা আসতো, অপরদিকে সরকার বদল হলেও এই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা রক্ষা করাটা সহজতর হতো। সরকার সেটা করেনি। সরকারের যেহেতু কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, সেহেতু সে তুলনামূলকভাবে সামাজিক গোষ্ঠীর কাছে আরেকটু সমর্থন পেলে পরে হয়তো শক্তিশালী থাকতো। তার বিপরীতে সে শেষ পর্যায়ে যে আমলাতন্ত্রের কাছেই কিছুটা হয়তো আত্মসমর্পণ করেছে। সেই নির্ভরতা কি আমাদের অগ্রযাত্রার ক্ষেত্রে কোন কোন জায়গায় বাধাটা দিয়েছে? আমরা শ্বেতপত্রে যেটা বলেছি সেটা হলো যে 3 গ্রহ একত্রিত হয়েছিল, রাজনীতিবিদ, ব্যবসায়ী গোষ্ঠী এবং আমলাতন্ত্র। তো এখন দেখা গেল যে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ীরা লুকিয়ে আছে, আর আমলাতন্ত্র আবার প্রতাপের ভিতরে ফিরে এসেছে। এই আমলাতন্ত্রের দুটো ভাগ আছে। একটা ভাগ হলো যে যারা এর আগে তথাকথিতভাবে বঞ্চিত হয়েছিলেন এবং তাদের বহুদিন পরে আবার তাদের ফিরিয়ে আনা হয়েছে, আর অপরদিকে যারা আগে থেকে এসছেন তাদের ভিতরে যে একটা অসহযোগিতার মনোভাব বা সময় ক্ষেপণের মনোভাব, এটাকে লক্ষ্য করা গেছে। সেহেতু সরকার যেহেতু নিজস্ব উদ্যোগ নেওয়ার মতো এবং যেই উপদেষ্টা পরিষদ হয়েছে সেটা একটা সামগ্রিক টিম বা একটা দলগতভাবে সঙ্গতভাবে কাজ করতে পারেনি, সেই ক্ষেত্রে তাদের যে যার নিজের এলাকায় পেশাজীবী আমলাতন্ত্র অনেক বেশি নেতৃত্বমূলক ভূমিকায় গেছে। নির্বাচনী আলোচনা শুরু হওয়ার পর এই ধারণাটা বা এই পারসেপশনটা কি আরও জোরালো হয়েছে কিনা? না, নির্বাচনী ধারণার তো দুটো অংশ আছে। একটা হলো নির্বাচন যে হচ্ছে এটার ব্যাপারে নিশ্চয়তার বিষয়, যদিও সরকারের পক্ষ থেকে বারংবার এটা বলা হয়েছে, তারপরেও মানুষের মনে স্বস্তি নেই এবং সেইটু আপনার নির্বাচন হয়ে যাবে এবং তার মাধ্যমে আমরা উত্তরণ করে একটা ধারাবাহিকতা থাকবো, এই নিশ্চয়তাটা নেই। আবার অপরদিকে এই সরকার যে চলে যাবে এটাও সকলে বুঝে, সেহেতু এই সরকারের সাথেও আবার একই রকমভাবে কার্যকর করার ক্ষেত্রে দৃশ্যমান সহযোগিতার ক্ষেত্রেও অনেকে কিছুটা সংযত থাকেন। সেহেতু এই পুরো জিনিসটা মানে এটার তাৎপর্যটা রাজনীতিতে যাই হোক না কেন, এটার অর্থনৈতিক অভিঘাতটা খুবই গভীর। আমরা আলোচনা সমালোচনা যাই করি না কেন, সবচেয়ে ভালো বা যতটুকু অগ্রগতি হয়েছে ব্যাংক খাত ঘিরে, এটা আপনারাই বিভিন্ন সময় বলেছেন। এই ব্যাংক খাত ছাড়া সরকারের আর কোথায় কোথায় এই ধরনের অন্তত ভালো একটা দৃষ্টিভঙ্গি বা ভালো একটা রূপরেখা দেওয়ার সুযোগ ছিল? একেবারে কিছু করেনি এটা বলাটা অন্যায় হবে। ব্যাংক খাতের ভিতরে আছে, কিন্তু সেই ব্যাংক খাতেও কিন্তু মূল সমস্যার জায়গায় এখন আমরা পৌঁছাতে পারিনি। অর্থাৎ আমরা ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, প্রকৃত অবস্থার মূল্যায়ন করেছি, কিন্তু যে সমস্ত দেউলিয়া ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর হাতের থেকে তো এখনও বেরোতে পারিনি। দ্বিতীয় যে এলাকাতে কিছু উন্নতি আমরা অবশ্যই লক্ষ্য করি সেটা হলো জ্বালানি খাতে। যেহেতু সরকারের পক্ষ থেকে অনেক দিনের জমে থাকা দায় দেনা ছিল,
বিদেশি জ্বালানি আমদানিকারকদের কাছ থেকে, সেগুলো শোধ করা হয়েছে। এর বাইরে যদি আপনি দেখেন তাহলে বেশ কিছু এলাকা আছে যেগুলি এটাকে ইংরেজিতে বলে ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলমান আছে, এবং অনেকগুলো নীতি সংস্কার হয়েছে যেগুলির তাৎপর্য এখনও আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিন্তু সরকারের সবচেয়ে সমস্যাটা হলো এই, সরকার স্থিতিশীলতা এনেছে কিন্তু অর্থনীতি সামগ্রিকভাবে ঘুরে দাঁড়িয়েছে, এটা বলতে এবং অর্থনীতির ভেতরে যে কার্যক্রম সেটা যে গতিশীল হয়েছে এই নিশ্চয়তা কতটুকু? না, বিষয়টা হলো সরকার তো এই মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে তার সবচেয়ে প্রধান একটা লক্ষ্য হিসেবে সামনে রেখেছে, যার ফলে সংকোচনমূলক পদক্ষেপ আছে। সুদের হার বেশি, সেহেতু ব্যক্তি খাতে বিনিয়োগের ধারা খুব স্তিমিত হচ্ছে। আপনার ব্যাংকগুলোতেও সেই অর্থে তারল্য কম আছে, সেহেতু বিনিয়োগ কম মানে আপনার একই রকমভাবে আমদানি কম থাকলে পরে আপনার সেহেতু মুদ্রা চাহিদা নাই, সেহেতু আপনার মজুদের পরিস্থিতি উন্নত হচ্ছে। আর অন্যদিকে ঋণ প্রবাহ কম থাকাতে আপনার বিনিয়োগ না হওয়া, কর্মসংস্থান না হওয়া, অর্থাৎ আমার বৈদেশিক খাতে যে স্থিতিশীলতা আমরা নিয়ে এসেছি সেটা এখন পর্যন্ত বিনিয়োগ এবং কর্মসংস্থানে রূপান্তরিত হয়নি। এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। নিশ্চয়ই মনে আছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর যারা ব্যাংক খাত বা যারা পাচারকারী তাদেরকে ধরার ক্ষেত্রে একটা কঠোর উদ্যোগের ঘোষণা দিয়েছিল। এই 1 বছরে বিদেশ থেকে টাকা ফেরানো হবে এরকম একটা কথাবার্তা আমরা শুনেছিলাম। এই জায়গাটা নিয়ে আপনার বিশ্লেষণটা? সরকার যেটা করেছে সেটা হলো দেশের ভিতরে বেশ কিছু বাজেয়াপ্তর কাজ করেছে, সেগুলোকে বিক্রি বাটা করে দায় দেনা ব্যাংকের শোধ করার প্রক্রিয়া হয়তো কিছুটা চলছে। কিন্তু বিদেশে যেটাই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের থেকে দেশে থেকে পাচার করা টাকায় ওই সম্পদগুলো কেনা হয়েছে, এটাকে স্থাপন করা, অর্থাৎ আপনাকে টাকাটার সাথে, চুরি করা টাকার সাথে মানে ভৌত সম্পদ অথবা ব্যাংকের সম্পদের সাথে যোগাযোগটাকে আপনাকে আইনের দৃষ্টিতে স্থাপন করতে হবে। এইটা জটিল ব্যাপার। এই সমস্ত গর্হিত অর্থ দিয়ে অর্জিত সম্পদের পরিমাণ চিহ্নিত করা হয়েছে, সেহেতু চিহ্নিতকরণ নিতে প্রথম পদক্ষেপ। এরপর ওই দেশের কোর্টে মামলা করতে হবে, সেই মামলাতে জিততে হবে, তারপর ওগুলোকে আবার জব্দ করতে হবে, তারপর সেগুলো বিক্রি করে টাকাকে নিয়ে আসতে হবে। এটা একটা প্রক্রিয়া। কিন্তু এইটা থেকে বড় যেটা শিক্ষণীয় সেটা হলো যে আগামী দিনে কেউ টাকা পাচার করার ক্ষেত্রে আগামীতে সাবধান হবে কিনা, এবং এই মুহূর্তে তারা ওই কাজ আর ওই মুহূর্তে করছে না, এইটি আমাদের কাছে বড় নিশ্চয়তা। পাচার বন্ধ হয়েছে, এই নিশ্চয়তা কতটুকু আসলে? এটা তো আপনি বলতে পারবেন, আমি তো আর গুনে দেখিনি, আমি দেখিনি, জানি না। এটা আমি আশা করি যে এই বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে অনেক বেশি সজাগ, সেহেতু পাচার বন্ধ হওয়ার ক্ষেত্রে বড় সম্ভাবনা আছে। কিন্তু তার চেয়ে বড় কথা, যেই টাকাগুলো পাচার হয়েছে সেগুলো হলো সরকারের মানে সরকারি ব্যয়ের থেকে হয়েছে। যে প্রকল্পগুলোতে অতি মূল্যায়িত ছিল সেগুলো থেকে গেছে, যেহেতু সরকার এখন বিনিয়োগ করার টাকাই নাই, যেহেতু টাকা খরচ হচ্ছে না, চুরি হবে কোথা থেকে? যেটা দেখার বিষয় সেটা হলো যে আগে অনেক টাকা আপনার রপ্তানি হয়ে গেছে কিন্তু সেই টাকা ফেরত আসেনি বৈদেশিক মুদ্রায়। আমার জানার আগ্রহ আছে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো সাম্প্রতিকতম কোনো হিসাব আছে কিনা যে গত 1 বছরে আমরা যে রপ্তানি করেছি তার সব টাকা কি ফেরত এসেছে? এইটা বাংলাদেশ ব্যাংক আমাদের জানালে আমরা খুশি হব। শ্বেতপত্রের আলোকে একটা প্রশ্ন আছে আমার। শ্বেতপত্রের একটা চ্যাপ্টারে জিডিপি গ্রোথের যে গ্যাপটা দেখানো হয়েছে, প্রায় 3% পয়েন্ট আমাদের 2008-09 থেকে 2019-20 পর্যন্ত কম হয়েছে। এটার ইম্প্যাক্টটা আসলে আমরা বুঝতে শুরু করেছি কিনা? শ্বেতপত্রে আমরা যেই হিসাবটা দিয়েছি, সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা তো এটা স্বীকার করেছে বলে আমি দেখিনি। ওনারা তো সেই পুরনো তথ্য উপাত্তের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। ওনারা তো ওইটার ভিত্তিতেই গত বাজেট সংশোধন করেছেন, ওইটার ভিত্তিতে এবারের বাজেট রচনা করেছেন। সেহেতু আপনি যেই প্রশ্নটি করছেন এই প্রশ্নটি আমাকে না করে আপনার পরিকল্পনা মন্ত্রণালয়কে করা উচিত। আর দ্বিতীয় আমি যেটা বলবো, আমরা সাধারণভাবে যেটা দেখছি সেটা হলো যে সাম্প্রতিক হিসাবে দেখা যাচ্ছে দারিদ্র্য বেড়েছে, আমরা সাম্প্রতিক হিসাবে দেখছি যে কর্মসংস্থান কমেছে, আমরা দারিদ্র্য হিসেবে দেখছি পরিস্থিতিতে দেখছি মজুরি মূল্যস্ফীতির চেয়ে নিচে আছে।
সেহেতু এটার প্রকাশ তো খুবই প্রতি মুহূর্তেই জনজীবনের ভিতর দিয়ে আছে। কারণ যদি প্রবৃদ্ধি এত হবে, এই প্রবৃদ্ধি তো আর বাতাসে হয় না, এই প্রবৃদ্ধি হতে হলে বিনিয়োগ লাগে, তো বিনিয়োগ হলে তো কর্মসংস্থান লাগে, তো সেই কর্মসংস্থান আমরা দেখি না। আর কর্মসংস্থান হলে তো দারিদ্র্য কমার কথা, দারিদ্র্য তো বেড়ে গেল, কর্মহীনতা তো বেড়ে গেল, এবং আমাদের এখানে তো আমার বৈষম্য বেড়ে গেল, সবচেয়ে গরিব মানুষগুলো আরও গরিব হলো, আর শ্রমিকের মজুরি বাড়ল না প্রকৃত অর্থে। তাহলে সে তো এটার তাৎপর্য তো আমরা দেখতেই পাচ্ছি। আমরা দেখছি যে শুধু শ্বেতপত্র না, এরপর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত অনেকগুলো কমিটি গঠন করা আছে, ব্যাংকের বাইরে সুপারিশও মোটামুটি অনেকগুলো দিয়েছে। আমরা কমিটি গঠনের ক্ষেত্রে যতটা আগ্রহী ছিলাম, সুপারিশ বাস্তবায়ন এবং গ্রহণের ক্ষেত্রে খুব একটা আগ্রহী ছিলাম না। এটা মোটামুটি আপনারাও বলেছেন, বিভিন্ন মহল থেকে আসছে। এটার কারণ কি হতে পারে? এই সরকার 51 মন হয়ে যৌথ নেতৃত্ব দিতে পারে নাই, অর্থাৎ একটা সংঘবদ্ধ কর্মসূচি, একটা ঐক্যতানের ভিত্তিতে তার উপদেষ্টা পরিষদ কাজ করছে, একজন আরেকজনের সাথে যোগাযোগে আছে, বিচ্ছিন্ন দ্বীপের মতো না, এরকম না। একটা আমি বলছি যে এই দেশ পরিচালনার ক্ষেত্রে যে এখন যে রাজনৈতিক নেতৃত্ব আছে, আমি তার যোগ্যতা সম্পূর্ণের প্রশ্ন তুলছি। অর্থনৈতিক সংস্কারের দেশে দেশে যেটা হয়, অনেকেই বলতে পারেন যে কারিগরি সমাধানটা কি, কিন্তু ওই কারিগরি সমাধানটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কি কি নাটবল্টু নাড়তে হবে সেটা অনেকেই, এবং কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কি গতিতে করতে হবে, কাকে নিয়ে করতে হবে, এইটার একটা বড় নকশা লাগে, এবং এটা অভিজ্ঞতার ভিত্তিতে এবং কিছুটা ঠেকে শিখে অনেকভাবে করতে হয়। সেই উদ্যোগ আমি এই সরকারের ভিতরে দেখি। এলডিসি ইস্যুতে আমার দু একটা প্রশ্ন আছে। সম্প্রতি আপনার চোখে পড়েছে যে ব্যবসায়ীরা খুব তীব্রভাবে চাচ্ছেন যে অন্তত 5-6 বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হোক এই গ্রাজুয়েশনের সময়। ওনারা যদি চান, এবং তাহলে ওনাদের সিডিপি বা জাতিসংঘের কাছে ওনাদের সেটা জানাতে হবে, এবং জানানোর সময় ওনাদের বলতে হবে যে যদিও আমরা সব সূচক পূরণ করেছি, তথাপি আমাদের এমন কিছু ঘটনাবলী সাম্প্রতিককালে ঘটে গেছে যেটা আমাদের অপ্রত্যাশিত, আমরা কোনোদিন চিন্তাই করি নেই এমন ঘটনা ঘটেছে। আর দ্বিতীয়ত হলো, যেগুলি ঘটেছে সেগুলি আমাদের নিয়ন্ত্রণ করার মতো কোনো ক্ষমতা নাই। তো এই দুটি দিয়ে যদি ওনারা চিঠি লেখেন যে আমাদের অভাবনীয় ঘটনা ঘটেছে এবং নিয়ন্ত্রণের সক্ষমতা নাই, সেই জন্য আমাদের আরও বেশি সময় দরকার, তাহলে সেটার বিবেচনা করা হবে। তখন সিডিপির পক্ষ থেকে সমীক্ষা দল করা হবে, দেখে সেটা সত্যতা যাচাই করা হবে, তারপরে একটা সিদ্ধান্ত হবে। ব্যবসায়ীদের চাওয়া আসলে তাদের এক্সপোর্টটা খুব বেশি আঘাতপ্রাপ্ত হবে, এই জায়গাটা আসলে তাদের মেইন কনসার্ন। যারা ব্যবসা করে তারা তো অবশ্যই প্রণোদনার সুবিধা চাইবে, এটা তো ওনাদের দিক থেকে স্বাভাবিক জিনিস। বিষয়টা হলো অন্যটা, 5 থেকে 7 বছর পরে এই পরিস্থিতির পরিবর্তন হয়ে যাবে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে, এইটা নিশ্চয়তা কে দেয়? সেহেতু 7 বছর পরে আবার ঠিক একই জিনিস আমরা বলবো কিনা, সেই ক্ষেত্রে আমার কথা হলো, আপনি প্রত্যাশা করতে পারেন, কিন্তু আসল জিনিস হলো যে সমস্ত সংস্কারের কাজ করা দরকার, এবং এটার জন্য একটা দলিল করা হয়েছে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, অর্থাৎ আমাদের মসৃণ উত্তরণের কৌশলপত্র করা হয়েছে, সেইটাকে বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। এই সময় বাড়ানোর প্রত্যাশা থেকে আমাদের আসল কাজে যেন আমরা ঘাটতি সৃষ্টি না করি, ওইটা যদি ওনারা পারেন সরকারকে দিয়ে সিদ্ধান্ত বদলে চিঠি লেখার, ওনারা লিখান, কিন্তু এই সময়কালের ভিতরে যদি আসল যে সমস্ত কাজ, সেই কাজগুলোতে যেন বন্ধ না থাকে। অর্থাৎ যেমন আমার পণ্যের বৈচিত্র্যায়ন দরকার, শুধুমাত্র গার্মেন্ট নির্ভরতা থেকে বেরোনো দরকার, বাজারের বৈচিত্র্য দরকার, শুধু আমেরিকা আর ইউরোপ যেন না হয় এইটা যেমন দরকার, আমার শ্রমের উৎপাদনশীলতা বাড়ানো দরকার, আমার কৃষির উৎপাদনশীলতা বাড়ানো দরকার, এগুলোতে যেন মনোযোগ আমার হারিয়ে না যায়, আমার প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো দরকার, আমার পোর্টের থেকে আরম্ভ করে, কাস্টমস থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় সক্ষমতা বা দক্ষতা বাড়ানো দরকার, সেটা থেকে মনোযোগ যেন দূরে চলে না যায়। ওই দিকগুলোই আমার কাছে বড় বিষয় বলে মনে হয়। সরকারের কি করা উচিত বলে আপনার মনে হয়? মানে না, সরকার তো একটা 6 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে বিশেষজ্ঞদের দিয়ে, খুব ভালো কথা। সরকার এর মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমলারা বসেছেন রিভিউ করার জন্য, চ্যালেঞ্জ কি আছে,
আপনার যে বাস্তবায়ন করার ক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে, যদিও তার ভিতরে ব্যক্তি খাতের লোকেরা এখনও যুক্ত নাই, কিন্তু এইটাকে চালিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্ব দরকার করে, এটা শুধুমাত্র এই সময় যদিও যুক্তি সময় দিচ্ছেন প্রধান উপদেষ্টা, কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষে এই দেশের আগামীতে যে নির্বাচনকালীন সময় আসছে, ওনার পক্ষে এলডিসির বাস্তবায়ন 150-200 পদক্ষেপকে পরিবীক্ষণ করা এটা বাস্তবসম্মত না। আমি বলছি বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট পরিস্থিতি এবং রাজনৈতিক যেই অবস্থা, তাতে সময় বাড়ানোর আবেদন করা উচিত হবে কি হবে না, এটার মতামত আমি দিতে পারবো না। যারা চাচ্ছে তারা বলতে পারবেন, কারণ আমি এটাকে মূল্যায়নের অংশের ভিতরে আছি। আপনি তথ্য উপাত্ত নিয়ে খুব কঠিন একটা শব্দ ব্যবহার করেছিলেন, এটা অন্তর্বর্তী সরকারের আগের সরকারের সময়, যে বর্তমানকালে বা সেই সময়ের প্রেক্ষিত বিবেচনায় যে তথ্যের অপঘাত হয়েছে। এই অপঘাতটা কি চলমান আছে না বন্ধ হয়েছে? এটা তো আমি বলেছি একটু আগে, সরকার তো স্বীকার করে নাই যে অপঘাত হয়েছে, এবং সরকার তো তার কোনো চিকিৎসার ব্যবস্থাও নেয় নাই। সেহেতু সে আগের মতোই ম্রিয়মাণ বা মৃতপ্রায় হয়ে আছে আপনার কি বলে হাই ডিপেন্ডেন্সি ইউনিটের ভিতরে। সেহেতু এটা একটা বড় ধরনের, আমি মনে করি, বর্তমান সরকারের ঘাটতি থেকে যাবে সুশাসনের ক্ষেত্রে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এখনকার বাস্তবতায় আমরা একটা স্মুথ রাজনৈতিক ট্রানজিশনের মাধ্যমে পরবর্তী রাজনৈতিক সরকারের হাতে একটা ভালো অর্থনীতি প্রত্যাশা করব, এই নিশ্চয়তা কতখানি? আগামী সরকারের হাতে বর্তমান সরকার কিছুটা অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে দিবে, যদি খুব বড় ধরনের ব্যাঘাত না ঘটে আগামী 4-5 মাসে। সেটার আশঙ্কা যে একেবারে নেই তা না। সেহেতু একটা তুলনামূলকভাবে স্থিতিশীল একটা সামষ্টিক অর্থনীতি দিবে। 2 নম্বর হলো, যেই সমস্ত কাঠামোগত সংস্কারগুলো করা দরকার সেগুলির কিছু কাজ শুরু করে দিয়ে যাবে, সেইটুকু আমরা দেখতে পাই। আর তৃতীয়ত সেটা হলো একটা বড় শিক্ষা দিয়ে যাবে। বড় শিক্ষাটা হলো এই যে রাজনৈতিক আপনার গণতন্ত্র যদি না থাকে, যদি রাজনৈতিক সহনশীলতা বহুমতকে ধারণ না করেন, তাহলে একটা প্রতিযোগিতাপূর্ণ দক্ষ অর্থনীতি গড়ে ওঠে না। সেহেতু এই শিক্ষাটা সে আগামী সরকারের কাছে পৌঁছে দিবে যে যদি গণতন্ত্র ঠিকমতো আমরা প্রকাশ না করি, আমরা যদি সেই অর্থে ব্যবহার না করি গণতান্ত্রিক চর্চাটাকে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু বিশেষ করে সুষম অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে আমরা আবার হোঁচট খাওয়ার আশঙ্কা থেকে যাবে। তো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের ভবিষ্যতের জন্য কিছু উপাদান রেখে যাবে, এই ভরসা করি। আমরাও সেই ভরসা করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।